জায়গাটার নাম তালদিঘি। তালদিঘি একটা সুন্দর গ্রাম। চারিদিকে সারি সারি গাছ, গাছপালা, বন জঙ্গল অরণ্যে ঘেরা একটি গ্রাম। আমি, গিরিধারী আর মাধব তিনজনই ঘুরতে এসেছি তালদিঘিতে। আমার শিকার করার খুব শখ। হাতে একটা রাইফেলও রয়েছে। বিভিন্ন বন জঙ্গলে ঘুরছি আর শিকারের দিকে তাক করে রেখেছি বন্দুক। পশু পাখি সব কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু কোনটাকে যে শিকার করব সেটাই বুঝে উঠতে পারছি না। বিভিন্ন পরিযায়ী পাখি রয়েছে এখানে। হাঁস মুরগিও শিকার করলে খুব একটা দোষের হবে না আশা করছি। गिरधारी बोल, बाबू बाबू वो देखिए, वहाँ पे एक पंछी बैठा हुआ है। ওর দিকে বন্দুক তাক করে গুলিটা চালাতে যাবো, এ বাবা, যা, পালিয়ে গেল। ওহো বাবু, ভাগ গিয়া। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি আর একটু গিয়ে। একটু দূরেই আমাদের ডাক বাংলো রয়েছে, যেখানে আমরা তিনজনে উঠেছি। এখানকার একজন ম্যানেজার, চক্রবর্তী মশাই, খুব ভালো লোক। অন্তত এটা বলতে হয়, ওনার বেশ রসিকতা আছে, খুব সুন্দর কথা বলেন উনি। আর আছে বুধুয়া, এই ডাক বাংলোয় ফার্স্ট খাটে, রান্নাবান্না করে আর কি। দুপুরবেলা বেশ ভালো মতো খাওয়া দাওয়া হলো। চক্রবর্তী মশাই বধুয়াকে বলে ভালোই রান্না করিয়েছেন। মুরগির মাংসের ঝোল আর ভাত, সঙ্গে রয়েছে তেঁতুলের চাটনি। সকালে ব্রেকফাস্টে চা, বিস্কিট, ভালোই খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিলাম। সন্ধেবেলা ভাবলাম একটু বেরিয়ে আসবো। এদিকে আকাশ তখন ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে। একটু বাদে নামলো তুমুল বৃষ্টি। মাধব বলল, যা বাবা, এ তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এবার এবার তো আর বেরোনো যাবে না। আমি বললাম, ছাড় না, বৃষ্টি হচ্ছে হোক। गिरधारी बोल, क्या होगा बाबू, अब घर में ही रहना पड़ेगा, बारिश हो रही है। ছাড়ো गिरिधारी, শিকার আর যেতে হবে না, ঘরে বসেই গল্প করি। চক্রবর্তী মশাইকে বললাম, কি কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, তা আছে, তবে কি আপনারা যদি তাস খেলতে চান তাহলে আমায় বলতে পারেন, আমার কাছে তাস আছে। তাস আছে তো ভালোই তো, তা হয়ে যাক। কিন্তু এখন সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করতে হবে। চা মুড়ি চলবে? হ্যাঁ, মন্দ হয় না, মাধব বলল। ঠিক আছে, চা মুড়ি খেতে খেতেই নয় তাস খেলব। চা মুড়ি খেতে খেতে আমরা তাস খেলছি। হঠাৎ দরজার বাইরে একটা আওয়াজ। সে যেন কি একটা বলছে। আওয়াজটা মনে হচ্ছে যেন গাইছে। আমি বললাম, কে হতে পারে, যাই বাইরে গিয়ে দেখি। চক্রবর্তী মশাই হয়তো থমথমে খেয়ে বলল, খবরদার, বাবু যাবেন নি বাইরে, বাইরে ওই 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 ডাকছে, ওই ডাকছে। সামনে একটা তাল গাছ রয়েছে। হ্যাঁ, তাল গাছ তো কি, ওই তাল গাছে একখান ডাকিনি থাকে। ডাকিনি? হ্যাঁ, রোজ রাত্রিবেলা এখান থেকে যত লোক যায় তাদেরকে ডাকে, ডেকে তার ঘাড় মুটকে রক্ত খেয়ে মেরে ফেলে। কি যাতা বলছো? হ্যাঁ, আমি মিথ্যে কথা কইছি না। আপনি জিজ্ঞেস করেন বুধুয়াকে। হ্যাঁ বুধুয়া, বল না। ও বাবু, অনেক লোককেও মেরেছে, ও ভালো না, ও খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, বুধুয়া বলল। আমার কেমন সন্দেহ, ডাকিনি মাকিনি আবার হয় নাকি, তাও এখনকার সময়? সব বানানো কথা, কেউ তোমাদের ভয় দেখাচ্ছে। আরে না না বাবু, সত্যি বলছি। হঠাৎ করে দেখলাম गिरिधारी উঠে দাঁড়ালো। দেখি गिरिधारी তুই উঠে দাঁড়ালো, চলেন তো দেখি বাবু, बाहर कौन है, देख के आते। আমি বললাম, না না, তোমায় যেতে হবে না, তুমি এখানে বসো। अरे कुछ नहीं होगा, हम पंजाबी आदमी हैं, हम किसी से नहीं डरते। আরে गिरिधारी, বেশি সাহস ভালো না, এই বসো। আরে না না,
हम जाते এবার। আরে গিরিধারী, তুমি বাড়াবাড়ি করছো। আমরা গিরিধারীকে অনেক চেষ্টা করলাম বোঝানো, শুনলোই না। মাধব বলল, গিরিধারী কী করছো? পাগল হয়েছো? বাইরে যেও না, বাইরে ডাকিনি না কি আছে? আরে কই নেই মার সাকে দেখতে এবার। বলে গিরিধারী আমাদের কোনো কথাই শুনলো না, বেরিয়ে গেল খপ করে দরজা খুলে। গিরিধারীকে বললো, গিরিধারী, গিরিধারী। গিরিধারী চলে যাওয়ার পর কিছুক্ষণ বাদে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। তারপর আমরা ছুটে গেলাম দরজা খুলে বাইরে। গিয়ে দেখলাম গিরিধারী আর নেই। ওর গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে ওই ডাকিনী। গিরিধারীর দেহটা তাল গাছে ঝুলছে, তার চোখ দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত, হাতের শিরাগুলো ছিঁড়ে দিয়েছে, তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শূন্য। আমরা দেখে ভয় থতমত খেয়ে গেলাম। তারপর মাধব পুলিশকে খবর দিল। পুলিশ এলো। পুলিশ অফিসার অমলেন্দু চক্রবর্তী বললেন, মনে হচ্ছে সুইসাইড কেস। ঠিক আছে, বডিটাকে নিয়ে চলো পোস্টমর্টমে। বলে উনি চলে গেলেন। আমরা একে অপরের দিকে চেয়ে রইলাম। গিরিধারী নেই? মেরে ফেললোই ডাকিনি ওকে? না না, এর বদলা আমাদের নিতেই হবে, নিতেই হবে বদলা। মাধব বলল, দরকার নেই, চ বাড়ি ফিরে যাই। না, যতক্ষণ না গিরিধারী মৃত্যুর বদলা নিচ্ছে আমি তাল দেখি ছাড়ব না। হয় মরবো নয় মারবো। তারপর আমি একটা বুদ্ধি খাটালাম। সেই রাত্রিবেলা আমাদের কারোর ঘুম এলো না। হঠাৎ তখন হাত ঘড়িতে দেখলাম রাত্রির 3টে বাজে। আবার সেই ডাকিনি করুণ সুরে গান গাইছে, ডাকছে পরের শিকারের জন্য। আমি বললাম, এইবার সুযোগ এসছে ওকে মারার। চক্রবর্তী মশাই বললেন, কি করে মারবেন আপনি? বলছি, আগে আমি বাইরে যাই, তার আগে আমি কি করতে হবে সব তোমাদের শিখিয়ে দেবো। বলে আমি বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম তাল গাছের একটি নারী, একটি মেয়ে, বয়স 18 কিংবা 19 হবে, সাদা শাড়ি পরা, চোখটা সাদা, কোনো মনি নেই, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর আমাকে ডাকছে নিচের দিকে। আমাকে দেখে তাল গাছ থেকে নেমে এলো মাটিতে। তারপর দুহাত বাড়িয়ে আমাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য বারবার করে করুণ সুরে ডাকছে আমাকে। আমি বুঝে গেলাম এই ডাকিনি আমাদের গিরিধারীকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, একে ছাড়া যাবে না। এদিকে চক্রবর্তী মশাই আর মাধবকে বলে রাখলাম গাছ গাছের দিকে যেতে। মাধবের হাতে ছিল একটা কেরোসিনের ডিবা আর চক্রবর্তী মশাইয়ের হাতে ছিল একটা দেশলাই। কেরোসিনটা ভালো করে তাল গাছের জায়গায় ছিটিয়ে দেওয়া হলো। পুরো তাল গাছের আধারে বাধারে সব জায়গায় ছিটিয়ে দেওয়া হলো কেরোসিন। তারপর চক্রবর্তী মশাই দেশলাই জ্বালালেন, চালিয়ে ছুঁড়ে মারলেন তাল গাছের দিকে। ওটা তাল গাছটা দাউ দাউ করে জ্বলতে লাগলো, পুড়তে লাগলো তাল গাছের পাতা, ডাল, সব কিছু। সঙ্গে সঙ্গে ডাকিনিটা ছটফটিয়ে উঠল, তার গায়ে যেন আগুন ধরে গেল, চেঁচিয়ে উঠল করতে করতে। তারপর দেখলাম ডাকিনিটা চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, আর্তনাদ করছে, যেন মরণ কামড় দিলে মানুষের অবস্থা যেমন হয় ঠিক তেমনই। দাউ দাউ করে জ্বলতে লাগলো সমগ্র দেহটা, পুড়ে ছাই হতে লাগলো। আর এদিকে তাল গাছটাও পুড়ে ছাই হয়ে গেল। বললাম, এতদিনে আমাদের গিরিধারী বন্ধুর মৃত্যুর প্রতিশোধ আমরা নিতে পারলাম। শয়তান ডাকিনি, তুই ওকে মেরেছিস, তোর কোনো ছাড় নেই, মর তুই, মর। তারপর ডাকিনিটা পুড়ে ছাই হয়ে গেল। সেইটা ঠিক আমরা ওখান থেকে ফিরে এলাম। আমি মাধব চলে এলাম কলকাতায়। চক্রবর্তী মশাই আর বধুয়া রয়ে গেল তালদিঘিতেই।